প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন আইন বলে ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রয়্যাল টাইটেল আইন 1876। রয়্যাল টাইটেল আইন 1876 আইন বলে ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রানী ভিক্টোরিয়া 1876 সালে রাজকীয় উপাধি আইন রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 বলে ভারত সম্রাজ্ঞী হয়েছিলেন। এই আইনটি ব্রিটিশ পার্লামেন্ট পাস করে এবং এর মাধ্যমে রানী ভিক্টোরিয়াকে আনুষ্ঠানিকভাবে ভারতের সম্রাজ্ঞী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1877 সালে লর্ড লিটন, যিনি তৎকালীন ভারতের ভাইসরয় ছিলেন, তিনি রানী ভিক্টোরিয়াকে দিল্লির দরবারে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করেন। এই ঘোষণাটি 1876 সালে রাজকীয় উপাধি আইন অধীনে করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1526 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল 1526 খ্রিস্টাব্দে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধটি বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এবং এর ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। প্রথম পানিযুদ্ধের ফলে কিন্তু ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রানীগঞ্জ। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি রানীগঞ্জ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। দামোদর উপত্যকার প্রাচীনতম কয়লা খনি রানীগঞ্জ। প্রাচীনতম কয়লা খনি কিন্তু রানীগঞ্জ। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এটি কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এবং ভারতের প্রাচীনতম কয়লা ক্ষেত্রগুলির মধ্যে একটি। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন পারঅক্সাইড নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, HCHO। হাইড্রোজেন পারঅক্সাইড নিচের HCHO যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হাইড্রোজেন পারঅক্সাইড, যার সংকেত হলো H2O2, এর মতোই একই সংখ্যক ইলেকট্রন আছে এমন একটি যৌগ হলো ফর্মালডিহাইড, যার সংকেত হলো HCHO। H2O2-তে মোট 14টি ইলেকট্রন আছে বা থাকে এবং HCHO-তেও 14টি ইলেকট্রন থাকে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। শিলিগুড়ি শহরটি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের একটি গুরুত্বপূর্ণ শহর এবং এটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সাথে যোগাযোগের একটি প্রধান কেন্দ্র। এই কারণে এটিকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে বিবেচনা করা হয়। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন,
মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সরি বন্ধুরা, এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, প্রথম নরসিংহ বর্মন। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন প্রথম নরসিংহ বর্মন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি পল্লব রাজবংশের শাসনমলে নির্মিত হয়েছিল। বিশেষ করে প্রথম নরসিংহ বর্মন, যিনি মামল্য নামেও পরিচিত, এই মন্দিরগুলি নির্মাণের জন্য পরিচিত। তিনি 630 থেকে 668 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। মহাবলীপুরম ছিল পল্লবদের একটি গুরুত্বপূর্ণ বন্দর। মহাবলীপুরম কিন্তু পল্লবদের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং এই মন্দিরগুলি ছিল তাদের স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। ছিল এই মন্দিরগুলি তাদের। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1956। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে পশ্চিমবঙ্গে 1956 সালে রূপায়িত হয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে রূপায়িত হয়েছিল 1956 সালের 1 নভেম্বর। 1956 সালের 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন কার্যকর হওয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে সহ ভারতের অন্যান্য রাজ্যগুলির সীমানা পুনর্গঠন করা হয়েছিল। এই আইনের মাধ্যমে ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠিত করা হয়েছিল। এই আইনের ভিত্তিতেই কিন্তু ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলি পুনর্গঠন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন। বরাকর কোন নদীর প্রধান শাখা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দামোদর। বরাকর দামোদর নদীর প্রধান শাখা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বরাকর নদী দামোদর নদের প্রধান উপনদী। দামোদর নদের কিন্তু প্রধান উপনদী। এটি ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলা থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হয়েছে এবং দামোদর নদে মিলিত হয়েছে। এটি কিন্তু ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলা থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত হয়ে দামোদর নদে মিলিত হয়েছে। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন। আলেকজান্ডার ভারতে ছিলেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 19 মাস। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আলেকজান্ডার প্রায় 19 মাস ভারতে ছিলেন। তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং 325 খ্রিস্টপূর্বাব্দে ফিরে যান। এই সময়ের মধ্যে তিনি উত্তর পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্য জয় করেছিলেন এবং বেশ কিছু যুদ্ধ করেছিলেন। আলেকজান্ডারের ভারত অভিযানের সময়কাল ছিল 19 মাস। তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু নদ পার হয়ে ভারতে প্রবেশ করেন এবং 325 খ্রিস্টপূর্বাব্দে ভারত ত্যাগ করেন। এই সময়ের মধ্যে তিনি বেশ কয়েকটি রাজ্য জয় করেন এবং রাজা পোর্সের সাথে যুদ্ধ করেন। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফলতা। পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ফলতায় কার্যকরী হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পশ্চিমবঙ্গের ফলতায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড কার্যকরী হয়েছে। এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের কাছে গঙ্গার তীরে অবস্থিত। কলকাতা থেকে এর দূরত্ব প্রায় 55 কিলোমিটার। এটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি, যা এখন ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ নামে পরিচিত, মূলত রপ্তানিমুখী শিল্পের জন্য একটি বিশেষ এলাকা। এখানে বিদেশি ব্যবসাকে আকৃষ্ট করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে ট্যাক্স সুবিধা এবং শিথিল শ্রম প্রবিধান। এর মধ্যে কিন্তু ট্যাক্স সুবিধা এবং শিথিল শ্রম প্রবিধানও রয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের প্রশ্নোত্তরগুলো তোমরা কেমন লাগলো।
এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তর ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা কিন্তু এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও।